নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প আসক্তি, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো আসক্তি, গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তোমাকে একটু চুমু খেতে পারি? একবার, জাস্ট একবার। না না না, তুমি প্লিজ আমার ঘর থেকে যাও। দেখো, কিন্তু আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার স্ত্রী, জানি, সব জানি, কিন্তু সেটা তো মাত্র কয়েকদিনের জন্য। এখন এসব বলে কি হবে? আর একটা সুযোগ আমাকে দিতে পারো না প্রিয়ম? একটাবার, জাস্ট একটিবার। দেখো দেখো, আমি তোমায় স্পর্শ করলে তোমার ভালো লাগবে। আমি এখন বুঝতে পারছি আমি কত বড় গর্ধব। আমি তোমার প্রতি আসক্ত ছিলাম, অথচ আমি সেটা অনুভব করতে পারিনি। আমি প্রথম থেকেই, বিশ্বাস করো, আমার জীবনে এমন কোনো নারী আসেনি যাদেরকে আমি এত কাছ থেকে এত ভালোভাবে জানবো। আমাকেই বা কতদূর জানলে তুমি রনি? জানার আগেই তো, এই জন্যই তো বলছি, আমায় ক্ষমা করে দাও। একটাবার তোমায় চুমু খেতে পারি? একটাবার, তোমার ঠোঁটে, তোমার সম্পূর্ণ শরীরটা, তোমার বুকে, তোমার উড়তে, তোমার থাক, তুমি আর এগিয়েও না, প্লিজ তুমি যাও, প্লিজ। আর না, দেখো দেখো, আমি আমার ঘরে যাই, না তুমি আমার ঘর থেকে যাও। দেখো না, আমি যাব না। দেখো প্রিয়ম, একটাবার আমাকে দেখো। এটা ঠিক হচ্ছে না রনি, কেউ নেই ঘরে, তুমি শুধু হেমা, কেউ নেই, সেটাই তো সুযোগ। আর আমাদের বাবা মা তো আমাকে সুযোগ করেই দিল আমাদেরকে, যাতে আমরা একসাথে সময় কাটাতে পারি এক ঘরে। হয়তো ওরা বুঝতে পেরেছে যে কাজের চাপে আমরা সংসার করতে পারছি না আমাদের, কিন্তু আমি তো কাজ করতাম না রনি। আমি তো তোমার জন্যই ঘরে অপেক্ষা করতাম রান্না করে, তুমি আমি একসাথে খাবো। আমার সেই ইচ্ছে কোনোদিন পূরণ হয়নি। তুমি আমার সাথে এরকম ব্যবহার করো না, আমার ভয় করছে তোমাকে, আমাকে ভয় করছে। কথা বলতে বলতেই নিজের গায়ের ব্ল্যাক কালারের শার্টটা খুলতে শুরু করে রনি। দেখো, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, আমি এটাই বলতে চাইছি যে বাবা মার পছন্দ করে দেওয়া পাচ্ছি তুমি, আর তাকে বিয়ে করে আমি সত্যি হ্যাপি। আমাকে আর একটা সুযোগ দাও, আমি আরেকবার শুরু করতে চাই তোমার সাথে, প্লিজ। বারবার বাধা দেয় প্রিয়ম। রনি ওকে শুইয়ে দেয়, নিজেও শোয়ে প্রিয়মের শরীরের কাছে। তারপর শুরু হয় দুটো মানুষের অবাধ্য আসক্তির খেলা। তাহলে আজকাল কেমন চলছে কাজবাজ? বলছি, একটা কথা বলবো তোমায়। বলতে খারাপ লাগছে, কারণ তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানিয়েই দিয়েছো। আরেকবার আমাদের ভেবে দেখলে হতো না? সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না অনির্বাণ? তোমার কি মনে হয়? আমরা তো এখনো সংসার শুরুই করতে পারলাম না ঠিক মতো। না, আর ভাবতে পারছি না প্রিয়ম, এই পর্যন্তই থাক। ভেবে বলছো তো? পরে আবার কোনো সময় রাস্তাঘাটে দেখা হলে আমায় বলবে না তো? প্রিয়ম, আই এম সরি। আরেকবার আমাকে সুযোগ দেওয়া যেতে পারে কি? আমি কিন্তু তখন মুখ ফিরিয়ে নেব। ভেবে দেখো রনি। না, অনেক হয়েছে। তাহলে শুধু বাবা মাকে ডেকে এই খাওয়া দাওয়ার আসর বসানোর তো কোনো মানেই ছিল না গো। সাফ জানিয়ে দিলেই হতো সামনের মাসেই আমাদের ডিভোর্সটা ফাইনাল হয়ে যাচ্ছে। কোনো রকম আক্ষেপ ছাড়াই কথাটা জানায় প্রিয়ম। পাশে
রনিত দাঁড়িয়ে। 4 তলা ছাদে ব্যালকনিতে একাই দাঁড়িয়ে দুটো প্রাণী। দুইজনের হাতেই রয়েছে শরবত, আর এক হাতে সিগারেট। প্রিয়ম অনেক আগেই সিগারেটটা খেয়ে ফেলেছে। রনি কিছুক্ষণ আগেই ধরালো। 2-3 টান দেবার পর স্বভাববশতই প্রিয়মের দিকে এগিয়ে বলল, চলবে? দাও একটু, ট্রেস কমাতে কাজে লাগে। তোমার আবার কিসের ট্রেস? বাপের বাড়ি চলে এসেছ, বিন্দাস খাওয়া দাওয়া হচ্ছে, চেহারাটাও সুন্দর বানিয়েছ। রিয়েলি? আমি মোটা হইনি? না না, আগেই কেমন রোগা ঠেংড়ি কাঠি ছিলে, এখন বরং ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। তাই? ভালো লাগলো। আচ্ছা, তোমার বাড়িতে সত্যিই জানে না আমাদের যে আর 1 মাস বাকি? মানে 6 মাসের মধ্যে 5 মাস আমরা আগেই পার করে দিয়েছি। শুধু শুধু বয়স্ক মানুষগুলোকে টেনশন দিয়ে কি লাভ বলো? আর তাছাড়াও সামনের মাসেই তো আমি চলে যাব, চিরদিনের জন্য। তুমি সত্যি সত্যি কালিম্পংয়েই সেটেল হতে চাও? হ্যাঁ, ওই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর তোমার সঙ্গে হয়তো আর যোগাযোগ থাকবে না। কেন? ফোনও করবে না? আমরা কি বন্ধুও থাকতে পারি না? তোমার মনে হয় প্রিয়ম স্বামী স্ত্রীর মধ্যে কখনো বন্ধুত্ব থাকতে পারে? হ্যাঁ, আমি বিলিভ করি না এসবে। তুমি কাছে এলে আবার হয়তো আমার ইচ্ছে করবে আর একটা সুযোগ নেবার, বা তোমাকে রিকোয়েস্ট করবার যে প্লিজ আর একটা সুযোগ আমাকে দাও, আমি আরেকবার চেষ্টা করে দেখি আমরা সম্পর্কটাকে এগোতে পারি কিনা। পারবো না, জাস্ট পারবো না। প্রিয়মের চোখের কোণায় জল চলে এসেছিল। জলটা মুছিয়ে বলল, তাই তো, আসলে তুমি যে আমাকে এতগুলো দিন ধরে সহ্য করেছ সেটাই অনেক। ঠিক সেই অবস্থায় পেছন দিক থেকে প্রিয়মের একমাত্র ছোট বোন তনুজা এসে দাঁড়ায়। দিদি, গল্প হলো? বাবা, জামাইবাবু, আপনি তো দেখছি দিদিকে ছাড়তেই চাইছেন না। শুধু শুধু ফালতু ফালতু এইগুলো অ্যাপ্লাই করেছিলেন। কথাটা বলল তনুজা। তনুজাকে আপাদমস্তক দেখে নিল রনি। সেই তনুজা বিয়ের সময় প্রিয়মের পাশেই বসেছিল ফ্রক পরে। এই কয়েকটা দিনের মধ্যেই যেন তার মধ্যে অনেকটা পরিবর্তন ধরা পড়েছে। কোথায় সেই ফ্রক পরা তনুজা, আর কোথায় এখন শর্ট কুর্তি আর জিন্সের প্যান্ট পরা তনুজা? কত পার্থক্য! দেখতে অনেকটা ওর দিদির মতোই, তবে ভালো লাগছে। হ্যাঁ, এ তোমার দিদিকেই বোঝাও, উল্টো পাল্টা শুধু। আমি আবার কি করলাম? তুমি কি করলে মানে? তুমিই তো ঠিক করেছিলে কোর্টে গিয়ে কেস করতে, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে। বিষয়টা চেপে যায় প্রিয়মও। ওর বাবারও 2 বার স্ট্রোক হয়ে গেছে, 3 বারের বার হলে আর বাঁচানো যাবে না। চোখের ইশারায় রনি ওকে চুপ করতে বলে, ও চুপ হয়ে যায়। রনি কথা দিয়েছে প্রিয়মকে, রনি যেমন কালিম্পং সেটেল হয়ে যাবে তেমনি প্রিয়মকেও ওর অফিসে একটা কাজ জুটিয়ে দেবে, যাতে সেও আউট অফ স্টেট হতে পারে। এটাও ইচ্ছে আছে ওর, অন্তত বাড়ির লোকে জানুক যে ওরা সংসার করছে। কিন্তু আদতেও তাই নয়। শুধু শুধু ওই দুটো পরিবারের মধ্যে রেষারেষি এনে গাল মন্দ করে সম্পর্ক নষ্ট করার কোনো মানেই হয় না। কিছুক্ষণ তনুজা দাঁড়িয়ে থাকে, একবার দিদির দিকে তাকায়, একবার জামাইবাবুর দিকে তাকায়, তারপর বলে, আমি নিচে গেলাম দিদি, তোরা আয়, খাওয়া দাওয়া তো প্রায় হয়ে গিয়েছে। জামাইবাবু, আপনার কি বাড়ি যাবার ইচ্ছে নেই? এক কাজ করুন না, আজকে রাতটা এখানেই থেকে যান। কতদিন আপনার সাথে একসঙ্গে বসে তাস খেলা হয় না। এই দিদি, মনে আছে তোর? হাসে প্রিয়ম, তোর এখনো মনে আছে? বাবা, মনে থাকবে না? বাসর ঘরে আমরা কত রাউন্ড তাস খেলেছি। জামাইবাবু, আপনার বন্ধুগুলো কিন্তু খুব সুন্দর খেলতে পারতো। আরে হ্যাঁ, তাদের মধ্যে একটা হ্যান্ডসাম ছেলে ছিল, কি যেন ওর নাম? হ্যাঁ, শুভম দা। ও কি কিউটি পাই! থাক, তোমার আর কিউটি পাই করতে হবে না, যাও তুমি নিচেই যাও, আমরা আসছি। তোমার সামনে পরীক্ষা, মাথায় আছে তো? ওকে বকছো কেন? ওর যখন শুভমকে পছন্দ, তাহলে না হয় খবরদার এসব করতে যেও না। তোমারই তো বন্ধু নাকি?
কথাটা বলে প্রিয়ম তাকায় রনির দিকে। রনি একটা গ্রে কালারের প্যান্ট আর ওপরে পড়েছে ব্ল্যাক কালারের শার্ট। বেশ হ্যান্ডসাম ছেলেটা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি আছে, চোখে অল্প পাওয়ারের চশমা, মাথার চুল ঘন কালো, হাতে এখনো বাবার বিয়েতে উপহার দেওয়া সেই ঘড়ি আর সেই সোনার ব্রেসলেটটা পরে আছে। চেনটা বোধহয় খুলে রেখেছে। ফুলশয্যার রাতে প্রিয়ম নিজেও একটা আংটি উপহার দিয়েছিল রনিকে, আঙুলে এখনো সেটা পরা, যদিও প্রিয়মও ফুলশয্যার আংটি নিজেও খুলতে পারেনি, ওর আঙুলেও রয়েছে, তবে ও সেই আঙুলটা সবার থেকে আড়াল করার চেষ্টা করে। চলো নিচেই যাই। হঠাৎ করে প্রিয়ম তাকায় পশ্চিম আকাশের দিকে। ফাল্গুন মাস, মাঝে মধ্যেই মেঘ ডেকে বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে। ইস, মেঘ করেছে তাই না? মনে আছে আমাদের বিয়ের সময়ও ঠিক এমনটাই হয়েছিল। একটা বছর হতে আসলো তাই না? হ্যাঁ, আর এক বছরে সব শুরুও হলো, আবার সব শেষও হয়ে যাচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো রনি, বলল, হ্যাঁ ঠিক বলেছ, চলো নিচেই যাই, বরং সবাই ডাকছে আর আমারও তো বাড়ি ফিরতে হবে। তনুজা যখন বলল আজকে রাতটা একটু থেকে গেলে হতো না, যদিও তোমার ওপরে আমি স্ত্রীর অধিকার খাটাতে চাই না, সে পালা চুকে গেছে অনেকদিন আগেই, তুমি গেস্ট রুমেই ঘুমোবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বেচারি যখন চাইছে ওর জামাইবাবুর সাথে একটু সময় কাটাতে, তখন কি করে তোমাকে হ্যাঁ বলি বলো? ড্রাইভারটাকে নিয়ে আসেনি, তাহলে তো বাবা মা আর বোনকেও থাকতে বলতে হয়, কিন্তু অদ্রিজা তো গাড়ি চালাতে জানে, বাবা মা ভয় পায় ওর সঙ্গে যেতে, ছেলে মানুষ যদি কিছু ঘটিয়ে ফেলে। ততক্ষণে তনুজা আর অদ্রিজা দাঁড়িয়ে রয়েছে সিঁড়ি ঘরের জানালার কাছে, কথা শুনছে ওদের দিদি জামাইবাবুর আর অদ্রিজা বৌদি আর বড়দা ভাইয়ের। কি বুঝলে অদ্রিজাদি? বুঝলাম রে তনু, দাদাকে মনে হয় আজকে এখানেই রাখতে হবে। এই ওদের শুধু শুধু কেন ডিভোর্স হচ্ছে বলতো? দুটো মানুষে কত মানিয়েছে বল, তারপরে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, ঠিক কি না বল? তুই আমার সমস্ত গোপন কথা জানিস, কিন্তু বলে দিবি না তো আবার বৌদি ভাইকে? কথাটা বলে অদ্রিজা। না না, আমি কিছু বলবো না। তুমিও কিন্তু কিছু জানিও না অদ্রিজাদি, তাহলে কিন্তু আমিও সব ফাঁস করে দেব। চুপ চুপ চুপ, ওরা আসছে। কি রে, তোরা দুটিতে এক জায়গায় হয়েছিস? কি ব্যাপার, কি সলা পরামর্শ হচ্ছে? দাদা ভাই, বাবা মা বাড়ি যেতে চাইছে, মায়ের বাতের ওষুধ আনা হয়নি, আমি বরং বাবা মাকে নিয়ে বাড়ি চলে যাই, সবে তো 4:30 বাজে, তারপরে না হয় ড্রাইভার কাকাকে দিয়ে গাড়িটা আবার পাঠিয়ে দেবো, তুই বাড়ি চলে যাস। এগুলো কি বলছিস? তুই ড্রাইভ করবি আর বাবা মা সেটা মানবে? একেই মার হাই প্রেশার, বাবাও অসুস্থ, এসব শুনলে তখনই হার্ট ফেল করবে। প্লিজ জামাইবাবু, প্লিজ, আজকের রাতটা তো, এরপরে আর বায়না করব না, কারণ আমাকেও হোস্টেলে দিয়ে আসবে দিদি, ওখানে থেকেই পড়াশোনা করতে হবে। দিদি বলেছে দিদি চাকরি নিয়ে আউট অফ স্টেটে চলে যাবে আপনার সাথে, তখন কি হবে? আমার তো ভাবতে গিয়েই কান্না পাচ্ছে, অন্তত আজকের দিনটা না হয় একটু রিল্যাক্স করে নিতাম। ঘুরে তাকায় রনি প্রিয়মের দিকে। এইবার রনির চোখে পড়ে, প্রিয়মের চোখ ছলছল করছে, বাঁকা সিঁথিতে কপালের মাঝখানে এক চিলতে সিঁদুর পড়েছে প্রিয়ম, কপালে ছোট্ট একটা লাল রঙের টিপ, বরাবরই প্রিয়মের জোড়া ভ্রু, আর সেটাই পার্লারে গিয়ে সুন্দর করে আসে ও। গায়ের রং টকটকে ফর্সা নয়, মোটামুটি ঠিকই আছে, হাতে সরু সরু শাখা পলা পরা, না পড়তে নয় সেই কারণে, যদিও রনি জানে এই শাখা পলা অনেকদিন আগে থেকেই খুলে রেখেছিল প্রিয়ম। নেহাত আজকে বাবা মারা এক জায়গায় হবে, তাই এই বন্দোবস্ত। এই বাড়িটা প্রিয়মের বাড়ি, ওর বাবা মা বোন এখানে থাকে না, ওনারা পশ্চিম মেদিনীপুরে থাকেন। আজ এই বাড়িতেই রনির বাবা মার সাথে কথাবার্তা বলার জন্যই নিমন্ত্রণ করেছিলেন ওনারা।
ছেলে মেয়ে দুটো অনেকদিন ধরেই ঝগড়া অশান্তি করছে, যদিও প্রিয়মও মুখ চটা কিছু বলে না, আর রনিও নিজের ব্যক্তিগত কথা বাবা মাকে জানিয়ে উত্তেজিত করতে চায় না। কিন্তু দুই পরিবারের লোক ঠিক টের পেয়ে গিয়েছিল। হঠাৎ করেই তো রনির মোবাইলে এতদিন পর ফোন করেছিল প্রিয়ম, বলেছিল সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? চট করে একটু আসতে পারবে? কেন, কি হয়েছে? বাবা মা এসেছে। তা তো ভালো কথা, তাদেরকে আদর আপ্যায়ন করো। আমার না, তোমার। হ্যাঁ হ্যাঁ, ওনারা সন্দেহ করছে বিয়ের পরে তুমি আমি আলাদাভাবে সেটেল হয়ে নিশ্চয়ই ঝগড়া অশান্তির মধ্যেই রয়েছি, সুখে শান্তিতে নেই। ওনাদের সিক্স সেন্সার তাই বলেছে। এমনকি আমার বাবা মাও বলছে ওনাদের সঙ্গে মিট করতে চায়, কথা বলতে চায়। যদি কোনো রকমভাবে কোর্টে গিয়ে ওরা পৌঁছায় আর সুব্রত কাকুর সঙ্গে একবার দেখা হয়ে যায়, তাহলেই তো পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। আমরা 6 মাস সংসার করেই বুঝতে পেরেছি আমরা একে অপরের জন্য উপযুক্ত নই, আর আমাদের ডিভোর্সে অ্যাপ্লাই হয়ে গিয়েছে মিউচুয়ালি। আমরা দুইজনই আলাদা হতে চাই। এই কথাটা পরিবারের লোকে জানতে পারলে, ইস, এবার কি হবে আমি কি জানি। তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে পুরো ব্যাপারটাকে আমরা ম্যানেজ করতে পারবো। কিরকম ভাবে? এই ধরো, ওরা আসুক, ওরা আনন্দ ফুর্তি করুক, খাওয়া দাওয়া করুক, আমাদের সিদ্ধান্তে আমরা অটল থাকলেই তো হবে, তাই না? ঠিক বলেছ, তাই করি। বন্ধু বান্ধবীর সাহায্যে সুব্রত কাকুর সঙ্গে যোগাযোগ করেই ওরা ডিভোর্স অ্যাপ্লাই করেছিল। বাবা মাদের জানানোর প্রয়োজন বোধ করেনি। দেখে শুনে বিয়ে হয়েছিল রনি তার প্রিয়মের। ভালোবেসে বিয়ে হলেও না হয় একটা সেকেন্ড চান্স নিত রনিত, কিন্তু না, প্রিয়মের সঙ্গে থাকা যায় না। ও যেন কেমন, মানে ওর মধ্যে কি যে নেই, ওইটাই ব্যাখ্যা করে বলে বোঝাতে পারে না রনি। অথচ কিছু একটা নেই ওর মধ্যে, আবার ওর মধ্যে যেটা আছে সেটা আবার আরেকজনের মধ্যে নেই। হয়তো ব্যাখ্যা করে বলে বোঝানো যায় না, এমনই কোনো জিনিস। হাসে রনি, বলে ঠিক আছে, আমার ছোট শালীর যখন এত বায়না তখন আমি থাকবো। হুররে বলে চিৎকার করে ওঠে তনুজা। অদ্রিজা বলে, চেঁচাচ্ছ কেন? চুপ, বাবা মা জানতে পারলে দেবে। আমি গিয়ে সোজা মাকে বলে দেব আজকে দাদা ভাই বৌদি ভাইয়ের কাছে থাকবে, আর আমি প্রত্যেককে নিয়ে বাড়ি যাব। পাগল হয়েছ নাকি? আমার বাবা মাকে নিয়ে কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ অদ্রিজাদি, চলো, কতদিন তোমাদের বাড়ি যাই না। আর আমাকে তো হোস্টেলেই পাঠিয়ে দেবে। কি খাবো কি জানি। জানো অদ্রিজাদি, আমি শুনেছি হোস্টেলে নাকি কুমড়ো সিদ্ধ ভাত খেতে দেয়। বেশ হাসাহাসি রোল হচ্ছে ওপরে সিঁড়ি ঘরে। নিচের ঘরে বসে বাবা মারা গল্প করছেন। খাওয়া দাওয়া খাওয়া হয়ে গিয়েছে। পোলাও, খাসির মাংস, সমস্ত রাজকীয় আইটেম। রান্নার লোক এসে রান্না করেছে। প্রিয়ম টিউশনি করে, বেশ ভালো টাকায় ইনকাম করে প্রতি মাসে। একটা বেসরকারি স্কুলে চেষ্টা করছে ও, আর সেই সোর্সেই রনি বলেছে ও চাকরি জোটাতে সাহায্য করবে প্রিয়মকে। এতদিন প্রিয়ম হাউসওয়াইফ হয়েই থেকেছে, কিন্তু এখন নিজের হাত খরচের জন্য আর বাবা মাকে হেল্প করার জন্য অবশ্যই অর্থের দরকার। যদিও প্রিয়মের বাবা সরকারি চাকরিজীবী, রিটায়ার্ড পার্সন, মোটা অঙ্কের টাকা মাইনে পান, তবুও বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন না হয় অন্যের চিন্তা করতে হবে না, কিন্তু যখন ওনারা থাকবেন না তখন তো পেনশনের টাকাও থাকবে না। গোছানো ব্যাংক ব্যালেন্সে কতদিন চলে? রাজা ভিখারি হতে মন্ত্র লাগে না। বয়োজ্যেষ্ঠ প্রিয়ম সবটাই বোঝে। আমরা খামোখা চিন্তা করছিলাম দিদি, ওরা তো দেখছি ঠিকই আছে। হ্যাঁ দাদা, যা বলেছেন, দুইজনের মধ্যে সব ঠিক আছে, তাই না দিদি? কথাটা বললেন রনির বাবা এবং প্রিয়মের মা। যদিও রনির মায়ের মুখটা কেমন যেন গম্ভীর, আর অন্যদিকে গম্ভীর হয়ে আছে প্রিয়মের বাবার মুখটা। ওনারা হয়তো কিছুটা আঁচ করতে পারছেন। সবটাই সাজানো গোছানো প্ল্যান। না হলে একটিবারও বাবা মা শ্বশুর শাশুড়ির সাথে গল্প করতে এলো না কেউই। গাড়ি থেকে নামিয়ে দায়সারা কাজের মতো নিজেরা নিজেদের মতো ছাদে সরে পড়ল। দুপুরে খাবার কথা বললে দুইজনই এক কথা বলল, ওদের নাকি পেট ভরা। তা কি করে হয়? সন্ধে গড়াতেই গাড়ি নিয়ে মোটামুটি ব্যাগপত্র গুছিয়ে অদ্রিজা তনুজার বায়না রাখার জন্য
ওর বাবা মাকে সমেত গাড়িতে উঠে পড়ল। এসব পাগলামির কি দরকার ছিল তনু? তুই কেন অদ্রিজার কাছে সব বায়না করেছিস? ওরও তো পড়াশোনা আছে, আর তোরও পরীক্ষা। থাক না কাকু, একটু তনুজা আমার সঙ্গে থাকতে চাইছে, এতে অসুবিধের কি আছে? তাছাড়া আমরা তো আত্মীয়, আমাদের মধ্যে ঘনিষ্ঠতা না থাকলে কি করে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক। বেশ উৎসাহের সহিত কথাটা বললেন অদ্রিজার বাবা। অদ্রিজার মা বললেন, তাই তো বিআই মশাই, আমাদের বাড়ি গিয়ে আপনি একদিনও রাত কাটাননি। আপনার শুধু এক কথা, মেয়ের শ্বশুর বাড়ির জলও নাকি খেতে নেই মেয়ের বাচ্চা না হওয়া পর্যন্ত। ওসব বাদ দিন তো, ওরা এখনকার ছেলে মেয়ে, বাচ্চা কবে নেবে না নেবে সেটা ওদের ব্যাপার। আপনি আমি নাক গলিয়ে কি করব? তাই বলে কি আমরা বুড়ো মানুষরা একটু পার্টি ফার্টি করতে পারি না? তোরা আবার পার্টি করবে নাকি? তাছাড়া কি, তোমরা করতে পারো আর আমরা করতে গেলেই দোষ? তবে হ্যাঁ, ঠাকুরের নাম স্মরণ করে গাড়িটা স্টার্ট করিস। কি জানি বাবা, সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবো কিনা কে জানে, নাকি আধমরা হয়ে প্রত্যেকটা প্রাণী ওই হাসপাতালেই পড়ে থাকবো। থাকলেই বা ক্ষতি কি? দাদা বৌদি তো এখানে থাকলো, কি তনু? হ্যাঁ তাই তো, আমরা না হয় বাবা মার সঙ্গে মরেই স্বর্গবাসী হব। ঠাট্টা তামাশা শুরু করেছে সকলে। প্রিয়ম কিন্তু হাসতে পারছে না। এত বড় 4 তলা বাড়ির এতগুলো বেডরুম, মানুষটাকে থাকতে দেবে কোথায়? আপ্যায়ন করবে কি দিয়ে? আর কদিন পরই ওদের ডিভোর্স। সম্পর্কটা শত চেষ্টা করেও কেউই টিকিয়ে রাখতে পারলো না। না রাখতে পারলো প্রিয়ম, না রাখতে পারলো রনি। ওদের গাড়ি স্টার্ট হয়, তখন বাজে সন্ধে ঠিক 6:30। গাড়িটা রাস্তার শেষ মাথা পর্যন্ত অল্প অল্প আলো যেতে যেতে যেই দপ করে নিভে গেল, অর্থাৎ গাড়িটা অনেক দূর পৌঁছে গেল, তখন রনি বলল, যাক, ওদের বায়না রাখতে আমাকে এখানে থাকতে হবে। তুমি কি ছেলে মানুষ? কথাটা বলে প্রিয়ম। থাকবো মানে? তুমি চলে যাও। কোথায় যাব? তোমার কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকো। আমার বাড়ি তোমার ঠাঁই হবে না। এগুলো কি বলছো? আকাশের অবস্থা দেখেছো কিরকম ভার হয়ে আছে? সেই জন্যই তো বলছি, আমি পারবো না তোমাকে রাখতে আমার কাছে। তুমি প্লিজ চলে যাও। কথাটা বেশ স্পষ্ট উচ্চারণ করলেই প্রিয়ম বলল। রনিত এগিয়ে এলো প্রিয়মের ভীষণ কাছে। ওর এলোমেলো চুলে হাত বোলাতেই প্রিয়মের চোখটা বন্ধ হয়ে গেল আবেশে। প্রিয়মের বাঁ দিকের গালে স্পর্শ করল রনি। প্রিয়ম তাকালো ওর দিকে। এমন করো না প্লিজ, তুমি বাড়ি যাও। যে সম্পর্কটা ভাঙবেই তাকে জোড়া লাগিয়ে কি লাভ? আমি তো জোড়া লাগাচ্ছি না। চলো না দুইজনে বসে একটু গল্প করি। আচ্ছা, একটু ভেবে দেখলে হয় না আমাদের একে অপরের মধ্যে দোষ ত্রুটি কোথায় ছিল? তার মানে তুমি কি আবার একটা শুরু করতে চাইছো? না না, শুরু করতে আমি চাইছি না। আমি জানতে চাইছি আমাদের দোষটা কোথায় ছিল। যদি সেটা স্পষ্ট হয়, তাহলে পরবর্তীকালে যদি কখনো সংসার করি তবে সেই সমস্ত জিনিসগুলোকে মাথায় রাখব। প্রিয়মের মন ভারী হয়ে আসে। ও চাইছে রনির সঙ্গেই থাকতে, আবার সংসার করতে, আবার নতুন করে দেখতে নিজের ভুল বোঝাবুঝিগুলো। রনিও কথাটা বলল, কিন্তু অন্যরকম ভাবে। না গো, একটা বিয়ে করেই যা শিক্ষা হয়েছে, আর আমি এই সম্পর্কে জড়াতে চাই না। তুমি আজকে আমার স্পেশাল গেস্ট, এসো ঘরে এসো। হাত ধরে রনিকে ঘরে নিয়ে যায় প্রিয়ম। তারপর মেইন ঘরের দরজা তালা বন্ধ করে দেয়। ওপরে যেতে যেতে বলে, নিচে থেকে লাভ নেই, এগুলো ফাঁকা ঘরই থাকে। বাবা মা খুব একটা আসে না এখানে, আর তনুরও এখানে থাকতে ভালো লাগে না। কেন? এলাকাটা ফাঁকা ফাঁকা না, এই জন্য। ও তো সবসময় উচ্ছ্বাস পছন্দ করে। আর তুমি? আমি শান্ত গো, মোহনার মতো। আমারও তো উচ্ছলতা আসে না, কিন্তু আমি তো উচ্ছলতাই পছন্দ করি। মানে কি বলছো? না, এই যেমন ধরো তনু, কতটা ছেলে মানুষ। হ্যাঁ, আমার আবার ওই রকম ভালো লাগে। আমি আবার পাগলামি ভালোবাসি। বুকের ভেতরটা বেজে ওঠে প্রিয়মের। বলে, তুমি আগে কোনো দিন তো বলনি তুমি জানতে চেয়েছিলে। হো, আমিও জানতে চাইনি না। না, আসলে আমিও জানতে চাইনি, আর বুঝতেও চাইনি যে তুমি যে নদীর মতোই শান্ত। শান্ত নদীকেও সমুদ্রের কাছে মিশতে হয় রনি, আর মেশার সময় নদীও ছটফট করে, দাপায়, তার ঢেউ তখন সমুদ্রের মতোই হয়। কখন সে মোহনায় সমুদ্রে মিশবে? কথাগুলো বলতে বলতে থেমে যায় প্রিয়ম।
রনি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর খুব কাছে এগিয়ে এসেছে, খুবই কাছে। প্রিয়মের আঁচলের শেষ প্রান্তটা রনির ঘড়ির সাথে আটকে গিয়েছে। প্রিয়ম দুটো সিঁড়ি উঠেই থেমে যায়, কারণ ওর আঁচলে টান পড়েছে। রনি দেখে সেটা এবং ঘড়ি থেকে সেই আঁচলের টানটা সরিয়ে প্রিয়মের কাছে এগিয়ে আসে। দুটো সিঁড়ি ওপরে উঠে বলে, তোমার আঁচলটা আমার ঘড়িতে আটকে গিয়েছিল। ও, তুমি কি ভেবেছিলে আমি তোমায় আটকেছি? না না, তা ভাববো কেন, এমনি আর কি। এসো, কোন ঘরে থাকবে বলো? দোতলার ঘরে শোবে নাকি একেবারে 4 তলার ঘরে শোবে? তোমার বাড়ি, তুমি যেখানে যেইভাবে থাকতে দেবে সেভাবেই থাকবো। আচ্ছা শোনো, দুপুরের খাবার দাবার তো আছে, কিছুই খাওয়া হয়নি। মানে তুমি খাওনি? না, আমি খাইনি। ওই রিচ খাবার আমার ভালো লাগে না। কবে থেকে? তুমি তো এসবই পছন্দ করতে, বিয়ের পরপর মনে আছে? আমি প্লেন খেতে চাইতাম, ভাত ডাল, আর তুমি এইসব। আর আমার তো এইসব খেয়ে গ্যাস অম্বল হয়, তোমায় বলে বলেও বোঝাতে পারতাম না। তুমি তো কোনোদিন আমাকে বলনি তোমার যে পেটে এত প্রবলেম হতো। রনি চুপ করে তাকায় প্রিয়মের দিকে। না মানে, আমরা 6 মাস তো সংসার করেছি বলো। বাবা মা আমাদেরকে বিয়ে দিয়ে আমাদের রিসেপশনের পরের দিনে আলাদা করে দিল। তোমার বাবা, বিশেষ করে আমার শ্বশুর মশাই গিফটই করলো একটা ফ্ল্যাট, আর সেখানে আমরা সংসার শুরু করব বলে। আসলে 6 মাস হয়তো আমাদের একে অপরকে চিনতেই লেগে যেত, সংসার শুরু করব কি করে। কথাটা বলল প্রিয়ম। আমি তোমায় বলিনি না আমার যে প্রবলেম আছে পেটে? না, একদিনও বলনি। অবশ্য আমিও হয়তো জানতে চাইনি। তুমি বেরিয়ে যেতে, ওই মোবাইল দেখে দেখে ইচ্ছে মতো রান্না করতাম, আর তোমার জন্য অপেক্ষায় বসে থাকতাম। প্রতিদিন রাতেই তো তুমি খেয়ে দিয়ে ফিরতে, একসাথে টেবিলে বসে খেয়েছি বা কদিন। আর আমি যে এইসব খেতে ভালোবাসি তুমি জানতে পারলে তো আমার মায়ের কাছ থেকে। আমাকে নিজে তো জিজ্ঞেস করনি। হ্যাঁ, বলে রনি। আজকেই দুপুরবেলা যখন এই কাজের মাসিটা খাবার বাড়ছিল, তখন ওনার পাশে দাঁড়িয়েছিল রনি আর প্রিয়ম। বাড়ির মায়েরাও সাহায্য করছিল। তখনই প্রিয়মের মা বলে, তোমার বউ যে এসব খেতে খুব ভালোবাসে বাবা, এই মাছ মাংস পোলাও এগুলো ওর প্রিয় খাবার। বিয়ের আগে এইসব ওকে সপ্তাহে 2-3 দিন দিতেই হতো, না হলে ওর হাঁপির তেজ ছুটে যেত। তাই ওইসব ভালোবাসে। ও মা, প্রিয়ম তুই জামাইয়ের কাছে কোনোদিন বায়না করিসনি এইসব খাওয়া নিয়ে? দেখেছেন দিদি, বিয়ের পরে মেয়েদের কত পরিবর্তন হয়, জানতোই না। সত্যি বাবু, তুই জানতিস না? আমরা তো জানতাম যে এসব খায়, শ্বশুর শাশুড়িও জানতো, কিন্তু রনি জানতো না। ওরা দোতলার দুটো ঘরে বসে রয়েছে। এক ঘরে বসে রয়েছে প্রিয়ম, আরেক ঘরে বসে রয়েছে রনি। প্রিয়ম বলে, কথায় কথায় অনেকক্ষণ সময় পেরিয়ে গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে। আমি আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম করি, তুমি বরং এই ঘরেই থাকো। প্রত্যেক ঘরেই ফার্নিচার আছে, আর তোমার ব্যবহৃত জিনিস বলতে তোমার জামা কাপড় তো তোমার বাড়িতেই, এখানে খুব একটা বেশি নেই। তবে হ্যাঁ, ওই বিয়ের পরপর অষ্টমঙ্গলায় যখন এসেছিলাম তখন এক সেট পোশাক আমি রেখে গিয়েছিলাম, দাঁড়াও আমি বার করে নিয়ে আসি। কথাটা বলে প্রিয়ম ওর বেডরুমে চলে যায়। রনিও ঘরটার ভেতর ঢোকে। মনে পড়ছে এই ঘরেই পুরুত বসেছিল, এইখানেই মন্ত্র পড়ে বিয়ে হয়েছিল। তখন এখানে খাট, ড্রেসিং টেবিল, আলমারি কিছুই ছিল না, হয়তো সরিয়ে রাখা হয়েছিল, পরে এগুলো আবার যুক্ত করা হয়েছে। আসতে পারি? জিজ্ঞেস করে প্রিয়ম। রনি খাটে বসে, হ্যাঁ হ্যাঁ তোমারই তো ঘর, এসো। না না, প্রাইভেসি বলে একটা জিনিস আছে তো, তুমি বসে আছো, তোমার পারমিশন না নিয়ে আমি কি করে আসি? হঠাৎ করে রনির মনে পড়ে বিয়ের পরপর একদিন রনি তার বন্ধুর সাথে বসে কাজ করছে, ঘরে বসেই। অফিসের বসের সাথে মিটিং। প্রিয়ম আচমকাই চা নিয়ে ঢুকেছিল ঘরে। মিটিং অবস্থাতেই রনি প্রায় চিৎকার করে বলেছিল, পারমিশন না নিয়ে যে ঘরে ঢুকতে নেই, এইটুকু শিক্ষাবোধ তোমার হয়নি? জরুরি মিটিং চলছে আমার, আর এরই মধ্যে তুমি। তখন সুধাংশু বলেছিল, এই মিউট করে তারপরে তো কথাটা বল, বস তো সব শুনতে পাবে, পরে তোকেই তো গালাগাল করবে নাকি? প্রিয়ম বলেছিল, সরি, আসলে
সারাদিন কিছু খাওনি বলে? হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়ার আমার সময় নেই, যাও দেখি। প্রিয়ম আজও মনে রেখেছে প্রাইভেসি বলে একটা বস্তু আছে, পারমিশন নিয়ে ঢুকতে হয়। খারাপ লাগে রনির নিজের ব্যবহারেই। হ্যাঁ এসো। ঘরে ঢোকার পর রনি বলে, আই এম সরি। কেন? না মানে সেই দিন হয়তো তোমাকে খুব জোরে আমি ধমক দিয়ে দিয়েছিলাম। আসলে বসের সাথে মিটিং হচ্ছিল, পাশে সুধাংশু বসেছিল, তুমি তো। হো, ওইসব কথা আমি ভুলে গিয়েছি কবে। হয়তো কিছুটা বয়সের দোষ, কিছুটা সংসারের অভিজ্ঞতা, সব দিয়েই মানুষ প্রতিনিয়ত বড় হচ্ছে। এই দেখো না, বিয়ের আগে আমি কোনোদিন রান্না করতে জানতাম না, কিন্তু বিয়ের পর তোমাকে খাওয়াবো বলে আমি কত কি শিখে গেছি। আগে তো মা আমাকে চাইনিজ করে খাওয়াতো, আমি তো করতাম না, কিন্তু বিয়ের পরে ভাবলাম তুমিও হয়তো আমার মতোই এসব খেতে ভালোবাসো, আমিও শিখে নিলাম। কিন্তু এমনই কপালের ফের যে 6 মাস সংসার করে একদিনও তোমাকে আমি মনের মতো খাওয়াতে পারিনি। খাওয়াবো কি করে? তুমি তো থাকতেই না। যদি খেতে তাহলে বুঝতে আমি তেল মশলা খুব কমই দিই। আবার খারাপ লাগে রনির। প্রিয়ম বলে, এই নাও, এই দেখো এই সাদা পাঞ্জাবি পাজামাটা আমার পিসিমণি তোমায় পরতে দিয়েছিলেন, মনে পড়ে তোমার? ওনার তো আর সোনার জিনিস দেবার সামর্থ্য নেই, গরিব মানুষ। যা দিয়েছিলেন তাও অনেক দামি। দেখো কি সুন্দর নরম না? হ্যাঁ। পোশাকটার ওপরে হাত বোলায় প্রিয়ম পরম যত্নে। রনি দেখে এখনো নতুনের মতোই রয়েছে। রনি বলে, এটা আমায় দিচ্ছ? ও মা, তোমারই তো সাইজের পোশাক, কই ওঠো দেখি। দাঁড় করায় রনিকে। পেছন ঘোরো। রনি পেছন ঘোরে। এই তো একদম ঠিক আছে, তুমি চট করে ওয়াশরুমে চেঞ্জ করে এসো, আমি আমার ঘরে আছি। হ্যাঁ, যদি কিছু লাগে আমায় ডেকো। কিছু লাগে মানে? তুমিও তো কিছু খাওনি। আমি জানি। কি করে জানলে? কারণ তোমার খাবারের মতো তো কিছু হয়নি, অথচ দেখো আমি রান্না করে মিট কেসে আলাদাভাবে সরিয়ে রেখেছিলাম তোমার জন্য। ডালটা মাছের মাথা দিয়ে ফোড়ন দেবার আগেই আমি তোমার জন্য তুলে রেখেছিলাম। মাসি হয়তো খেয়াল করেনি, আর আমারও মা বাবার সামনে জিজ্ঞেস করতে মনে নেই। আরও একটা কারণে জিজ্ঞেস করিনি। সবার কাছে যখন বিষয়টা আড়াল আছে তখন আড়ালই থাক। বলছি, তোমার খিদে পেলে আমায় বলো, আমি খাবারটা গরম করে দেব। তোমার জন্য উপযুক্ত রান্না আমি আগেই করে রেখেছিলাম। প্রিয়ম, বলো, কিছু বলবে? প্রিয়মের মুখের দিকে তাকায় রনি। বাবা মা বেরিয়ে যেতেই হাতের শাখা পলা খুলে ফেলেছে কখন প্রিয়ম? ওই কিছুক্ষণ আগেই যখন বোধহয় ওই জামা কাপড়টা আনতে গিয়েছিল রনির জন্য, তখনই খুলে ফেলেছে। কপাল থেকে লাল টিপটা উঠিয়ে দিয়েছে। সিঁদুরটা হেলায় ফেলায় কপালে খেলা করছে। ভালো লাগছে না এখন দেখতে, একদম কেমন যেন ফ্যাকাশে লাগছে মুখটা। লাল রঙে মুখটা দারুণ লাগে কিন্তু প্রিয়মের। বলছি, আমার ভুল হয়েছে। কেন? কি জন্য? না আসলে আমি বোধহয় একটু বেশি ওভার রিয়াক্ট করেছি তোমার সাথে, মানে ঠিক আছে, তুমি প্রতিবারই এমন অনেক কিছুই করেছো, আর প্রতিবারই ওই একটা ইংলিশ শব্দ প্রয়োগ করেছো। আমি প্রত্যেকবারই তোমায় ক্ষমা করেছি। আসলে আমি ঝগড়া করতে পারি না গো। বাবা মাকে কোনোদিন ঝগড়া করতে দেখিনি তো, শিখিনি। আর সর্বদাই আমি নদীর মতো শান্ত। আমাকে যেখানে বসিয়ে রাখবে আমি সেখানেই বসে থাকবো। মোহনায় মিশে যাওয়া সাগরের শেষ নদীটার কিন্তু কোনো তরঙ্গ থাকে না, ঢেউ থাকে না। সবসময় সে একই রকম ভাবে বহমান হয়ে বয়ে বেড়ায়। কিছু কিছু জায়গায় আবার প্রচন্ড পরিমাণে উচ্ছৃঙ্খলতাও থাকে। আমি ওই রকম নই। আর কবার বলবে প্রিয়ম? হবিদাসটা নিতে পারছি না। কেন? আমি কিছু ভুল বললাম তোমাকে? রনি, আই এম সো সরি। আমি তোমাকে ভুল কিছু বলতে চাইনি। তখন থেকে উল্টে পাল্টে বকেই চলেছি। তুমি থাকো এই ঘরে, দরকার পড়লে আমায় ডেকো, আমি এখন আসি। প্রিয়ম বেরিয়েই যাচ্ছিল, আবার ওর আঁচলে টান পড়ে। তবে এইবার আর ঘড়ির সাথে না। প্রিয়ম পেছন ঘুরে না তাকিয়েই বলে, দেখেছো আমার আঁচলটা বড্ড দুষ্টুমি করছে, বারবার তোমার ঘড়ির সাথে। বলে ঘুরে তাকায় প্রিয়ম। আর এবার ঘুরে তাকিয়ে ওর চক্ষু স্থির হয়ে যায়। ওর আঁচলটাকে এবার টেনে ধরেছে রনি নিজে, এবং আরেক টানে প্রিয়মকে নিজের বুকের মধ্যে এনে ফেলেও। প্রিয়ম
আমাদের মিলনটাও তো হয়নি। ঠোঁটটা কেঁপে ওঠে প্রিয়মের। বলে, না, তুমি তো বলেছিলে একে অপরকে বুঝতে একটু সময় লাগবে। তাই তো ফুলশয্যার রাতেও তুমি সোফায় আর আমি বেডে শুয়েছিলাম। যদিও আমি কিন্তু কাউকে বুঝতে দিইনি, তুমি যেমন বলেছ এখনো ঠিক তাই, কেউ বুঝতে পারবে না। আর এরপরে তো অন্য স্টেটে আমরা চলেই যাব। তবে একটা রিকোয়েস্ট, তুমি যেই স্টেটে থাকবে সেইখানে কিন্তু আমাকে ডেকে নিও না। কেন? কারণ সেটা হয় নাকি তা? ডিভোর্সের পরে আমাদের জগৎ আলাদা, সবটা আলাদা। তুমি কি করে এতটা মানো প্রিয়ম? কি করে পারো? তোমার তোমার আমার সঙ্গে তারও সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করছে না? অশান্তি কেন? তুমি কি আমাকে মেরেছো কখনো? শাসন করেছো কখনো? বা আমার ওপরে অযথা অধিকার বোধ ফলাওনি? তাই কেন তোমার সঙ্গে শুধু শুধু আমি ঝগড়া করব? তুমি যা করেছো আমার নিজের ইচ্ছাই করেছো, আমার পারমিশন নিয়ে করেছো, আর করার আগে আমাকে জিজ্ঞাসাও করেছো। কিন্তু তোমারও তো একটা ইচ্ছে অনিচ্ছে বলে বস্তু আছে। কি জানি বাবা, ছোটবেলা থেকে যে আমার ইচ্ছে অনিচ্ছে বলে বস্তু আছে আমি জানতামই না। মা চেয়েছিল আমি গ্র্যাজুয়েশন করি ইংলিশে, তাই হয়েছে। অথচ আমার ভালো লাগতো বাংলা। তারপরে বাবাকে বলেছিলাম আমি ওকালতি পড়ব। বাবা বললেন মেয়েদের নাকি ওইসব পড়া ঠিক না, চরিত্র স্খলন হয়। আমি দমে গেলাম। জিজ্ঞেস করলাম, তাহলে কি হবে বাবা? বাবা বললেন স্কুল শিক্ষিকা হও, সম্মান পাবে। আমি রাজি হলাম। কলেজ থাকতে একটি ছেলেকে আমার খুব পছন্দ হয়েছিল। কোইন্সিডেন্টলি সে তোমারই বন্ধু সুধাংশু। ভালো লাগতো আমার, কিন্তু কখনো বলতে পারিনি। এরপরে তোমাকে তার পাশে যখন দেখলাম তখন ইচ্ছে হয়েছিল তার পছন্দের আদা এলাচের চা করে খাওয়াবো। সেটাই করতে গিয়েছিলাম, কিন্তু তুমি বললে যে প্রত্যেক মানুষেরই একটা প্রাইভেট অংশ থাকে, তাই আর তোমাকেও জ্বালাতন করিনি। আসলে আমার মনে হয় আমার নিজের মধ্যে কিছুই নেই, যা আছে সবটাই আমার বাবা মায়ের জন্য। আমাকে জন্ম দিয়েছেন ওরা, পালন করেছেন ওরা। আমি পারি না গো কখনো নিজের অধিকারটা কারোর উপর ফলাতে। অথবা তুমি এমন কেন? আমি এমনই। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। কিন্তু আমার যে এবার সত্যি বলতে ইচ্ছা করছে প্রিয়ম। কি? একটা সুযোগ আমাকে দেবে প্লিজ? তখনই আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, বাজ পড়ে, ঝোড়ো হাওয়ায় দপ করে কারেন্ট চলে যায়, ঘরের সব আলো নিভে যায়। প্রিয়মের চোখের কোণায় জলটা চকচক করে ওঠে। সাত পাকে বাধা পড়ার সময় প্রিয়ম মনে মনে কল্পনা করেছিল একটা সুন্দর সুস্থ স্বাভাবিক সংসারের। ছেলে মেয়ে হবে, মা বলে ডাকবে, আর কিছু চায়নি। স্কুল শিক্ষিকা হতে চায়নি প্রিয়ম। প্রিয়ম গৃহবধূ হতে চেয়েছিল মায়ের মতো। মাও তো শিক্ষিকা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল নাকি ছোটবেলায় দাদুর কাছে। দাদু তখনই মাধ্যমিক পাশ করার পর পড়াশোনার পাত্তালি চুকিয়ে তাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন মাতৃধর্ম নাকি পরম ধর্ম। মাও ছোটবেলায় বড় করতে করতে ওই স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখাতেন প্রিয়মকে। যদিও মায়ের স্বপ্ন এই জীবনে আর পূর্ণ হলো না, হয়তো তার নিজের সন্তানের মধ্য দিয়ে হবে। কিন্তু প্রিয়মের তো কপাল আরও ভালো। সন্তান তো দূরের কথা, স্বামী তার উপরে কোনো অধিকার বোধ ফলায় না। কারণ স্বামী চেয়েছিলেন 6 মাস তাকে চিনতে জানতে, তারপর সম্পর্কটাকে এগোতে। ভালো তো, এতে প্রিয়মের গায়ে কোনো স্পর্শ পড়েনি। প্রিয়ম পবিত্রই আছে। কিন্তু বিয়ে হয়ে যাবার পরে যত পবিত্রই থাক না কেন কোনো নারী, তার শরীর কি পবিত্র বলে গণ্য হবে? কখনো না। সে যে উচ্ছিষ্টা, সে যে স্বামীর সাথে থেকেছে, এতেও তার চরিত্রে দাগ। এখনো সবাই তাই মনে করে। প্রিয়ম রনির কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। রনি প্রিয়মকে বলে, আমার মুখের দিকে একটু তাকাও, দেখো আর একটা সুযোগ আমাকে দেওয়া যায়। বাবা মা তো বিষয়টা জানে না আমাদের যে ডিভোর্স হবে, তাহলে আর একটা চান্স। না, আর সুযোগ দিতে পারবো না। অনেকবার চেয়েছি তোমাকে, কিন্তু পাইনি। তাই নতুন করে আমি আর শুরু করতে চাই না গো। আমায় ছাড়ো। এমন কেন করছো? দেখো
আমাদের মধ্যে মেলামেশাটাও তো হয়নি, কিন্তু তখন আমি তোমার স্ত্রী ছিলাম। হ্যাঁ, এখন আমি তোমার স্ত্রী নই। ডিভোর্স অ্যাপ্লাইয়ের পরই আমি অন্য এক নারীতে পরিণত হয়েছি। তুমি কি চাও বড় নারীতে আসক্ত হতে? চট করে রনি ছেড়ে দেয় প্রিয়মকে। প্রিয়মও ওর বাঁধন থেকে মুক্ত হয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এতক্ষণ ধরে হয়তো প্রিয়মও চাইছিল রনির সঙ্গে আবার সংসার করতে, কিন্তু রনি নিজের ভুলটা বুঝতে পেরে যখন প্রিয়মের কাছে আসতে চাইল, তখন প্রিয়মের মনে হলো না, সুযোগ মানুষকে অনেকবার দিয়েছে ও, কিন্তু এখন আর সুযোগ দেওয়া যাবে না। তখনই বাড়ির বাইরে একটা গাড়ির শব্দ হয়। জানলা দিয়ে তাকায় রনি। প্রিয়ম ছাতা মাথায় দিয়ে এগিয়ে গেছে সেই জানলার কাচের দিকে। কার সাথে যেন কথা বলছে প্রিয়ম। রনি বুঝতে পারে ভেতরে ভেতরে ওর একটা অসহ্য জ্বালা সৃষ্টি হচ্ছে, শরীরটা কেমন যেন করছে। প্রিয়ম ওপরে উঠে আসে। গাড়ি নিয়ে সেই ব্যক্তি বাড়ি চলে গিয়েছে। রনি ছুটতে যায় প্রিয়মের ঘরে, দেখে প্রিয়ম পোশাক পরিবর্তন করছে। প্রিয়মের শরীরটাকে দেখে রনি নিজেকে আর ঠিক রাখতে পারে না। প্রিয়ম শাড়ি পরিবর্তন করে নাইটিটা পরছে। তার সম্পূর্ণ শরীরটাই এখন নগ্ন প্রায়। তার শরীরের ভাঁজ খাঁজ সবটা স্পষ্ট। দরজাটা সামান্য ভেজানো, আর সেইখান থেকেই দু চোখ রেখে নিজের স্ত্রীকে দেখছে রনি। এতদিন এই স্ত্রীলোকটি ওর চোখের সামনে ছিল, ওকে স্বামী হিসাবে বরণ করতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটা রনি দেয়নি। আর আজ এ কি, তুমি তুমি এখানে দাঁড়িয়ে, কি ব্যাপার? কথাটা বলে প্রিয়ম। রনি কোনো রকম কথা না বলেই দরজাটা হাঁট করে খুলে ঘরের ভেতর ঢুকে আসে। প্রিয়ম নাইটিটা তখনও পুরোপুরি পড়তে পারেনি। প্লিজ প্লিজ তুমি যাও। দেখো, তুমি কার সাথে কথা বলছিলে? মানে, আমি এটা অর্ডার দিয়েছিলাম, সেটাই নিচ্ছিলাম ডেলিভারি বয়ের কাছ থেকে। কেন এমন করলে? কেন মানে, তুমি কি বলছো? কেন আমার উপরে চিৎকার করনি? কেন অধিকার চাওনি? আমি যে পারি না, আমি সেই শিক্ষায় বড় হইনি, কিন্তু আমি তো চঞ্চলতা পছন্দ করি। কেন তুমি সেই চঞ্চল ভাব আমায় দেখাওনি বলো? হয়তো আমাদের ডেস্টিনিতে তাই নেই। আছে, আমাদের ডেস্টিনিতে সব আছে, আমরা চেষ্টা করছি না, আমরা একবার চেষ্টা করি না। প্লিজ প্লিজ প্রিয়ম, প্লিজ একটা সুযোগ। রনি, আর হয় না, তুমি প্লিজ আমার ঘরের বাইরে যাও। দেখো, আমি কিন্তু চিৎকার করব, কিন্তু আমি এখনো তোমার স্বামী। হতে পারে তুমি আমার স্বামী, কিন্তু খাতায় কলমে আর 1 মাস পরেই আমাদের বিচ্ছেদ। 1 মাস তো সময় আছে। এই 1 মাসে কি আমরা এক হতে পারি না? প্রিয়ম বেশি কিছু বলতে পারে না। রনির বুকে শক্ত করে ধরে রেখেছে প্রিয়মের মাথাটা। প্রিয়মও হয়তো প্রথম স্বামীর স্পর্শে পাগল প্রায় হয়ে যাচ্ছে, তবুও নিজেকে বারবার ছাড়ানোর চেষ্টা করছে। প্রিয়ম বলে, তুমি ভুলে যাচ্ছ, তোমার ঘোর পাল্টে যাবে। হয়তো তুমি সকালেই অন্য কিছু বলবে, হয়তো তুমি ভুলেই যাবে আমি কি মদ খেয়েছি নাকি অন্য কিছু যে ভুলে যাব। দেখো, এটা ঠিক হচ্ছে না। ক্ষণিকের মোহতে ফাঁকা ঘরে একাই এইভাবে হয় না কোনো কিছু। তোমার মন আমায় চায়নি প্রথম দিন থেকেই, আর আমিও চাই না জোর করে কারো মনে বাসা বাঁধতে, কিন্তু আমি তো জোর করছি না। আমি বলতে চাইছি, তুমি তোমার স্ত্রীর অধিকার কেন আমার কাছ থেকে ছিনিয়ে নাওনি? অনেকবার চেয়েছিলাম রনি, তুমি সেই সুযোগ আমাকে দাওনি। মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে রনির। প্রিয়ম অনেক সুযোগ দিয়েছে ওকে, নিজেকে খোলা মেলায় ভাসিয়ে দিতে চেয়েছে রনির কাছে, কিন্তু রনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি কোনোদিনই। আমি এখন চাইছি, প্লিজ প্রিয়ম, প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দাও না। না, তুমি আমায় ছাড়ো। দেখো, তুমি মোহগ্রস্ত হয়ে সব করছো, প্লিজ ছাড়ো, প্লিজ। রনি কোনো কথা শোনে না, প্রিয়মকে জোর করে বিছানায় শুইয়ে দেয়। প্রিয়মের শরীরে তখন একটাও সুতোখণ্ড ছিল না। রনিও নিজের শরীরটা বেআবরু করে ফেলে। প্রিয়মের সারা শরীরে চুম্বন করতে শুরু করে সে। প্রথম দিনের এমন স্পর্শ প্রিয়মের ভালো লাগছে কি লাগছে না প্রিয়ম সেটা রিয়েলাইজ করতে পারে না। এরপরে যখন রনি সর্বসত্তা দিয়ে প্রিয়মের ভেতর প্রবেশ করে, তখন প্রিয়ম চিৎকার করে ওঠে। রনি ওর মুখের ওপরে হাত রেখে দেয় শক্ত করে। দেখে না রনি ওর শরীরের পেছনে
কখন যে প্রিয়মের দমটা বন্ধ হয়ে আসছে। প্রিয়মকে আই লাভ ইউ বলতে বলতে সে তার পাশবিক সত্তার প্রবেশ ঘটাচ্ছে, স্বামীর অধিকার ফলাচ্ছে, প্রিয়মকে এ পরিপূর্ণ ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রিয়মের শুকিয়ে যাওয়া হৃদয় সেখানে যে আর পুষ্প প্রস্ফুটিত হবে না, বরং রনির আঙুলের চাপে ওর দমটা বন্ধ হয়ে যায়। পরের দিনই পুলিশ আসে, ধরে নিয়ে যায় রনিকে। রনির বাবা মা থেকে শুরু করে প্রিয়মের বাবা মা এবং বোনেরা সবাই অবাক। গতকাল পর্যন্ত দাদা ভাই বৌদি ভাইয়ের মধ্যে সম্পর্ক একদম ঠিকঠাক ছিল। হঠাৎ করে কি এমন হলো যে দাদা ভাই বৌদি ভাইকে গলা টিপে মেরে ফেললো? আচ্ছা, তাহলে কি বৌদি ভাই সত্যি সত্যি কোনো পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিল, যার জন্য দাদা ভাই বৌদি ভাইকে ক্ষমা করতে পারেনি, যার ফলস্বরূপ দাদা নিজের হাতে বৌদিকে খুন করেছে? অন্যদিকে প্রিয়মের মা বললেন, আমার মেয়ে এমন করতেই পারে না, ওদের সুন্দর সংসার। হ্যাঁ, এখন কানে আসছে। বাড়িতে পৌঁছানোর পরপরই সুব্রত ল্যান্ডলাইনে ফোন এসেছিল। সে নাকি জানালো ওরা অনেকদিন আগে ডিভোর্স অ্যাপ্লাই করেছে। আমরা গাড়ি নিয়ে ফিরতেই যাচ্ছিলাম, কিন্তু এত ঝড় জল যে আর বাড়ি ফিরতে পারলাম না। পরের দিন সকালবেলায় পুলিশ এসে আমাদের খবর দেয়। কি থেকে কি হয়ে গেল আবার কিছুই মাথায় ঢুকছে না অফিসার, কিচ্ছু মাথায় ঢুকছে না। অসংখ্যবার প্রশ্ন করেছে পুলিশ অফিসার রনিকে। রনি কোনো উত্তর দেয়নি, শুধু এইটুকুই বলেছে, আমি একই নারীতে আসক্ত, পরনারী আমি সহ্য করতে পারি না। কোথায় গেলে? কি গো, আরে কখন থেকে তোমার চা নিয়ে ঘুরছি। আরে আমার আবার কোর্টে যেতে হবে। কোথায় গেলে? অনি, অনি। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রিয়মের বাবা মা। ছোট মেয়েকে শাখা সিঁদুর পরা অবস্থায় দেখে তারা বেশ অখুশি। হাতের থেকে চায়ের কাপটা পড়ে যায় তনুজার। মা বললেন, ছি, নিজের বোনের স্বামীকে বিয়ে করতে তোর এতটুকু বুকে বাঁধলো না তনু? তোর দিদি তোর থেকে কত বড়, আর তুই যেখানে জানতিস তোর দিদির মার্ডারের পেছনে তোর জামাইবাবুর হাত, সেই লোককে তুই। মা, তোমরা ভুল বুঝছো। আমি অনির সম্পূর্ণ কেসটা স্টাডি করার পরই। থাক, তোমার আর কথা বলতে হবে না। ভাগ্যিস পাড়ার রতনের সঙ্গে দেখা হয়েছিল। সে বলল আমার ছোট মেয়ে শহরে নাকি সংসার করছে, মা বাবাকে না জানিয়ে বিয়েও করেছে তার জেল ফেরত জামাইবাবুকে। ছি, লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। বাবা মা আপনারা, আরে দেখো না অনি, ওনারা ভুল বুঝছে। ভাবছি আপনারা বসুন ভেতরে, তারপরে না হয়। থাক, এই বাড়ি মারাবো না আমি। বিআই মশাই বিয়ান তো লজ্জায় মরে গিয়ে কাশিতেই চলে গেলেন সারা জীবনের জন্য। আর অদ্রিজা মা, সে যে কত ভালো। বিয়ের পরে এমন দাদা বৌদির সঙ্গে তার সম্পর্ক রাখতে মোটেই ইচ্ছে হবে না, তাই সে রাখেও নি। কিন্তু আমার তো মেয়ে, আমি তো আর জলে ফেলে দিতে পারি না। একজন তো চলে গেল, আর একজন ইচ্ছাকৃত নিজের ক্ষতি করছে। বাবা, তোমরা ভুল বুঝছো। প্লিজ একটু ঘরে এসে বসো, চিৎকার করো না। পাড়া প্রতিবেশী। ও, এবার পাড়া প্রতিবেশী তোমাদের দাম্পত্য জীবনের কথা শুনতে পেলে কষ্ট হবে? ছি 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 ছি। যে স্বামী তোর বোনকে বিছানার মধ্যে, ছি, আর তুই তাকে বিয়ে করলি, একটা খুনিকে। বাবা বাবা, তোমরা ভুল বুঝছো। বাবা দেখুন, বাবা তুমি চুপ করো। তোমার সাথে কথা বলার ইচ্ছে আমার সেই দিনই শেষ হয়ে গিয়েছে, যেই দিন নিজের হাতে বড় মেয়েকে দাহ করেছি। ছি তনু, তোর কাছ থেকে এটা আশা করিনি। বাবা, আমি এখনও বলছি তোমরা আমায় ভুল বুঝছো। দেখো, ওকালতি পাশ করার পর প্রথম যখন ওর কেসটা আমার হাতে এলো, যখন স্টাডি করলাম, ওর অবস্থা ভালো ছিল না। ও দিদিকে সবসময় কাছে দেখতো, শয়নে স্বপনে দিদির কথাই ভাবতো। কিন্তু আমাকে দেখার পর অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল আর আমার সাথে ভালো করে কথা বলেছিল। ডাক্তার বলেছিলেন, যেহেতু আমরা দুই বোন একই মায়ের গর্ভের, তাই আমাদের শরীরের গরম থেকে শুরু করে শরীরের গন্ধ নাকি এক। অনির্বাণের ট্রিটমেন্টের দরকার, না হলে দিদিকে সবসময় দেখতে দেখতে তার
মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, কাজে মন দিতে পারবে না। তাই তুমি নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে এই অসুস্থ জেল ফেরত রোগীর সঙ্গে সংসার করতে এলে। বাবা প্লিজ একটু আমার সঙ্গে বাইরে এসো প্লিজ। মা আপনি ঘরে আসুন না। তবুও ঘরের ভেতর ঢুকলেন তনুর মা। বাবা রাগ করলেও মা কখনো রাগ করে থাকতে পারেন না। বাবা তুমি যখন চলে এসছো তাহলে একটা কথা বলি। দেখো আমি জাস্ট বিয়েটা করেছি এমনি, এই যে শাখা বলা সিঁদুরটা আমার নিজের পরা, এখানে ও আমায় কিছু করেনি, তোমাদের জামাই আছে। সঙ্গে সঙ্গে তনুর কথাতে তনুর বাবার চোখের মনি উজ্জ্বল হয়ে ওঠে। তাই এসব কথা তোমার মনে হয় আমি বিশ্বাস করব? বিশ্বাস করো বাবা, আমরা একসাথে ওকালতি পাশ করেছি আর একসাথেই আমরা কাজ করছি। আজকেই তো কোর্টে যাব, দেখা হবে ওর সাথে। আজই অনির্বাণের কোর্টের শেষ ডেট। আসলে অনেক বছরও সাজা পেয়েছে, আর হয়তো পাবে না। কিন্তু ও জেল ফেরত আসামি, তুমি ওর স্ত্রী হয়েও ট্রিটমেন্ট করছো, এরপরে কি হবে বুঝতে পারছো? কিচ্ছু হবে না, ও সবটা বুঝে, ও সবটা জানে। ও জানে আমি কেন এগুলো বলে ওকে ট্রিটমেন্ট করেছি, কারণ আসক্তি ছিল ওর দিদির ওপরে, আর দিদির অবয়ব আমার মধ্যে আছে বলেই ও ওষুধ খেয়ে সুস্থ হয়েছে। জেলে থাকতে সুস্থ হতে চাইতো না, অনেকবার সুইসাইডও করতে চেয়েছিল। কিছুটা শান্ত হলেন তনুর বাবা। মেয়ের কথা মতো ঘরে এলেন, বসলেন, চা খেয়ে চলে গেলেন। তনু বলল অনির্বাণকে, বলছি অনি আমি আসি, আজই কেসের শেষ। মনে হয় তোমার সাজা আর হবে না, তুমি তো অসুস্থতার বশে ওটা করেছিলে। শোনো তনু। হ্যাঁ বলো। বলছি তাহলে কি আমাদের এই সম্পর্কটা সম্পর্ক ছিল নাকি? বাবা মাকেও বলে দিয়েছি আমি তোমার ট্রিটমেন্টের জন্য তোমার সাথে থেকেছিলাম, তাও বন্ধুর মতো। আমরা তো স্বামী স্ত্রী নই যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। চট করে অনির্বাণের চোখ দুটো আবার যেন জ্বলে উঠল, বেশ কয়েক বছর আগের ঘটনার মতো। কোর্টে যাবার উদ্দেশ্যে তনুজা কাপড় চেঞ্জ করছিল। চুপিসারে অনির্বাণ তার ঘরে এসে দাঁড়ায়। তনুজার চোখ হয়তো সেখানে যায় না, কিন্তু অনির্বাণের হাতে আবার সেই আসক্তির খেলা এসেছে যে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।